হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। ভালো আছো নিশ্চয়ই। তো আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমরা যারা দেখছো 11-এর টপিক নিয়ে আলোচনা করছি। আজকের বিষয়বস্তু অবশ্যই ডিএনএর ফিজিক্যাল স্ট্রাকচার। আগের দিন পর্যন্ত যারা ভিডিও দেখেছো, মানে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে সেই ভিডিওতে আমরা কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, যাকে আমরা ডবল হেলিক্যাল স্ট্রাকচারও বলি। খুব ইম্পর্ট্যান্ট জায়গা এবং এখান থেকে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস থাকে, সেজন্য খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই বিষয়টিকে। তো প্রথমেই আমরা ডবল হেলিক্যাল স্ট্রাকচার পড়ার আগে একটু জেনে নেওয়া দরকার যে কিভাবে আবিষ্কার হলো বা কারা আবিষ্কার করলেন এবং নাম ডাবল হেলিক্যাল স্ট্রাকচার কেন হলো। প্রথমেই দেখো ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন এবং ক্রিক দুজন সায়েন্টিস্টের নাম। 1953 সালে তারা এই ডিএনএর ডবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার করেন এবং তার জন্য 1962 খ্রিস্টাব্দে ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স, তিনজন বিজ্ঞানী, উইলকিন্স যোগ হলেন, তারা নোবেল প্রাইজ পেলেন। এখন বিষয়বস্তু হলো উইলকিন্স এখানে যোগ হলেন কেন? তার কারণ হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এই যে ওয়াটসন, ক্রিক যে ডিএনএর যে দ্বিতন্ত্রী মডেল দিলেন, এই মডেলের পিছনে সাহায্য করেছিল কয়েকটি পরীক্ষা। তার মধ্যে খুব উল্লেখযোগ্য পরীক্ষা হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এই এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে কিন্তু উইলকিন্স, মানে এক্স রে ক্রিস্টালোগ্রাফি যাদের দ্বারা হয়েছিল সেটা উইলকিন্স এবং ফ্র্যাঙ্কলিন, দুজন সায়েন্টিস্ট। তো জানা নাই কেন ফ্র্যাঙ্কলিন এখানে নোবেল প্রাইজের যোগ্য হননি। উইলকিন্স কিন্তু ওয়াটসন, ক্রিকের সঙ্গে নোবেল প্রাইজের যোগ্যতা অর্জন করেছিলেন এবং 62 সালে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং আরেকজন বিজ্ঞানীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে রয়েছে, তার নাম হলো চারগফ, এবং তিনি কেমিক্যাল অ্যানালাইসিস বা রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে ডিএনএকে বোঝাতে সাহায্য করেছিলেন। অ্যাকচুয়ালি এর এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে কেমন গঠনটা হয় সেটা বোঝাতে সাহায্য করেছিলেন এবং কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যে সমস্ত বেস বা যা গঠনের যে কেমিক্যাল অ্যানালাইসিস সেটা করার মাধ্যমে কিন্তু তিনি হেল্প করেছিলেন ওয়াটসন, ক্রিককে। সেই জন্য এই তিনজন বিজ্ঞানীর নাম না বললে অবশ্যই ওয়াটসন, ক্রিকের ডিএনএ মানে দ্বিতন্ত্রী মডেল বলা কখনোই হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এই হলো বিষয়বস্তু ইন্ট্রোডাক্টরি লেভেলে। এবং আরেকটি জিনিস হলো যে ওয়াটসন, ক্রিক যে ডিএনএ মডেলের কথা বলেছেন সেই মডেলটা অ্যাকচুয়ালি বি ডিএনএ। আমরা 6 ধরনের ডিএনএ দেখব, এ, বি, সি, ডি, টি, জেড, 6 ধরনের ডিএনএ আছে। এই ডিএনএর মধ্যে ওয়াটসন, ক্রিক যে ডিএনএর কথা বলেছিলেন বা বর্ণনা করেছিলেন সেটা ছিল বি ডিএনএ গঠন। তো এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, অবশ্যই মনে রাখবে যে ওয়াটসন, ক্রিক বি ডিএনএর গঠন নিয়ে আলোচনা করেছিলেন। তো সেই গঠন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা অবশ্যই কিছুটা বোর্ড ওয়ার্ক করে নিয়ে আমরা আরম্ভ করব, তাতে আমাদের ভিডিও লেন্থ কম হবে, দেখতে তোমাদের সুবিধা হবে। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তবে শুরু করার আগে যেটা বলি সেটা হলো, যারা দেখছো অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রেখেছো। যদি সাবস্ক্রাইব করে না থাকো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাতে একবার প্রেস করে দাও, তাহলে পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো কিছুটা বোর্ড ওয়ার্ক সেরে নিয়ে তারপরে আমরা শুরু করি। তো দেখো এখানে প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা ডিএনএর গঠন যখন ডিএনএ আঁকি তখন কী করি, এরকম করে চেষ্টা করি সুন্দর একটা এরকম প্যাঁচানো স্ট্রাকচার তৈরি করতে। ঠিক আছে, সেক্ষেত্রে এই ছবিটা মনে হতে পারে যে ভালো হয়নি, অ্যাকচুয়ালি তা নয়। আমরা যদি সায়েন্টিফিক ছবি দেখি তাহলে কিন্তু তার গঠন এরকমই আসবে, তাতে পছন্দ হোক আর না হোক, দেখতে ভালো লাগুক আর না লাগুক। ঠিক আছে, কেন বলছি দেখো, কয়েকটি বিষয় বোঝার মাধ্যমে আমরা কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারবো। তো প্রথমেই যেটা বলা দরকার সেটা হলো, আমরা তো ডবল হেলিক্যাল স্ট্রাকচার পড়ছি, দ্বিতন্ত্রী গঠন পড়ছি। তো দ্বিতন্ত্রী গঠনের ক্ষেত্রে আগের ভিডিওতেই আমরা দেখেছিলাম যেখানে দুটো তন্ত্র থাকে, সেই জন্য দ্বিতন্ত্রী মডেল, এবং দুটো তন্ত্রকে 5' to 3' লিখতে হয়। তো এখানে যদি 5' ওই সাইডটা দেখি,
তাহলে এই সাইডটা অবশ্যই 3 প্রাইম হবে এবং 5 প্রাইম টু 3 প্রাইম। তার কারণ আমরা কেমিক্যাল স্ট্রাকচারের যে ভিডিও ছিল সেখানে বলেছিলাম কেন 5 প্রাইম টু 3 প্রাইমই কেন লেখা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3 প্রাইম এন্ডগুলো ফাঁকা পড়ে থাকে, 3 প্রাইম ওইচের সঙ্গে নতুন যে নিউক্লিওটাইড তারা যুক্ত হয়, সুতরাং সেখানে 3 প্রাইমের দিক দিয়ে যেহেতু বাড়ে সেই জন্য 5 প্রাইম টু 3 প্রাইম করা হয়, মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বাড়তেই থাকে যদি সেক্ষেত্রে ডিএনএর সিনথেসিস প্রসেস চলে। তার মানে প্রথমেই যে বিষয়বস্তুটা হলো সেটা হলো ডাবল হেলিক্স। হ্যাঁ, ডাবল হেলিক্স মানে দুটো যে তন্ত্র, সেই তন্ত্রের কথা বললাম, একটা 5 প্রাইম টু 3 প্রাইম এবং ওখানে বলেছি যে সবসময় আমাদের বলতে হয় 5 প্রাইম টু 3 প্রাইম। অ্যান্টি প্যারালাল সেকেন্ড পয়েন্ট কিন্তু এখানে বলতেই পারো, সেকেন্ড পয়েন্ট হিসাবেই এটা লিখলাম যে তারা অ্যান্টি প্যারালালি অবস্থান করছে। মানে এটা যদি মুখ হয় আর যদি মুখ হয় দুটোতন্ত্রে, তাহলে এটা যদি এই মুখ থেকে এই মুখের দিকে থাকে তাহলে এটা ঠিক অপোজিটে ঠিক সমান এই মুখ থেকে এই মুখের দিকে থাকবে, এরকমভাবে আছে। তার মানে এই জন্য একে অ্যান্টি প্যারালাল বলা হয়। তো পাশাপাশি এরকমভাবে অবস্থান করছে। এবার এই যে স্ট্রাকচারটা তৈরি করেছে, এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য যেহেতু এখানে অ্যাসিড এবং বেসের ব্যাপার আছে, মানে ফসফরিক অ্যাসিড থাকার জন্য অ্যাসিডিক নেচার এবং নাইট্রোজেন বেস থাকার জন্য বেসিক নেচার, এরকম ব্যাপার আছে, মানে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোফিলিকের ব্যাপারও এখানে রয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো এদের নির্দিষ্টভাবে পেঁচিয়ে গেছে, নির্দিষ্টভাবে একে অপরের সঙ্গে স্পাইরালি অ্যারেঞ্জ করেছে। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একদম নির্দিষ্টভাবে আছে এবং এই স্পাইরালি অ্যারেঞ্জ করার জন্য এখানে এই প্যাঁচগুলোতে দুটো গ্রুপ নয় কিন্তু GROOVE গ্রুপ বা খাঁজের সৃষ্টি হয়েছে। একটা বলা হচ্ছে মেজর গ্রুপ, একটা বলা হচ্ছে মাইনর গ্রুপ। কীরকম? বাঁ দিক থেকে খেয়াল করো, বোর্ডের বাঁ দিক থেকে লক্ষ্য করো, এটা তো এখানে খাঁজ এসছে, দেখে মনে হচ্ছে এখানে খাঁজ এসছে। হ্যাঁ, এবং এখানে খাঁজ এসছে, এখানে খাঁজ এসছে। আমরা এটা 2D স্ট্রাকচার করছি, একটু পরেই বলবো। এই খাঁজগুলোকে কিন্তু আমরা হাইপোথেটিক্যালি একটা সাইড থেকে দেখছি বলে মনে হচ্ছে। তো এখানে দেখো মেজর গ্রুপ কেন? কারণ বাঁ দিক থেকে দেখলে এই গ্রুপটা বা খাঁজটা কিন্তু অনেক ভিতর পর্যন্ত, অনেক গভীরভাবে খাঁজ হয়েছে। যেটা গভীরভাবে হয় সেটাকে মেজর গ্রুপ বলে, যেটা এদিক থেকে দেখলো দেখো এর থেকে অনেক আগেই এখানে গ্রুপটা তৈরি হয়েছে, খাঁজটা তৈরি হয়েছে, একে মাইনর গ্রুপ বলা হয়। তার মানে অবশ্যই এখানে যেটা রয়েছে অবশ্যই সেটা মাইনর গ্রুপ, একটা মেজর একটা মাইনর, একটা মেজর একটা মাইনর, এইভাবে গ্রুপগুলো বা খাঁজগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা তো জানি কোন ডিএনএর কথা পড়ছি, আমরা বি ডিএনএর কথা বলছি। অ্যাকচুয়ালি ABCDTZ এই ডিএনএগুলোতে এই খাঁজের ব্যাপারগুলোতে, তাদের মধ্যে দূরত্বর ব্যাপারগুলোতে, তাদের মধ্যে বেসের সংখ্যাগুলোতে চেঞ্জ হবে, নাহলে ওভারঅল স্ট্রাকচার একই। তার মানে আমি কী বলছি, এখানে একটা মাইনর রয়েছে, তারপরে মেজর মাইনর মেজর মাইনর মেজর এরকম করে যাচ্ছে। একটা মাইনর টু মাইনর অথবা একটা মেজর টু মেজর এর মধ্যে যে দূরত্ব সেটা 34 অ্যাংস্ট্রম। আবারও বলছি, আমরা বিডিএনএর কথা বলছি। 34 অ্যাংস্ট্রম। পরীক্ষায় নিউমেরিক্যাল প্রবলেমে যদি কোনো ডিএনএর কথা উল্লেখ না করে দেয় তো আমরা চোখ বুজে ধরে নেবো সেটা বিডিএনএর কথা বলা হচ্ছে। তার মানে কী বললাম, একটা মাইনর টু মাইনর, অথবা যদি আরও জায়গা থাকতো আমরা তাহলে একটা মেজর টু মেজরও একই পাবো, 34 অ্যাংস্ট্রম এদের মধ্যে দূরত্ব। দেখো এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম শুরু, নিউমেরিক্যাল প্রবলেমসগুলো এখান থেকেই শুরু হবে, তো বোঝার ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ভালো করে দেখতে থাকো। তাহলে একটা মাইনর গ্রুপ টু একটা মাইনর গ্রুপের যে দূরত্ব সেটা হলো 34 অ্যাংস্ট্রম। এবার আমরা যখন কেমিক্যাল স্ট্রাকচার দেখেছিলাম তখন বলেছিলাম সুগার ফসফেটের ব্যাকবোন, এরকম করে লিখেছিলাম, দেখো SP এরকম করে লিখেছিলাম। এখানে বলেছিলাম সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসটা আছে, তাহলে এখানে উল্টো দিকে তাই সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসটা জুড়ে আছে। এর আবার এখানে এরকম করে SP এরকম করে আছে, এর সঙ্গে যদি G থাকে এখানে C ছিল, এরকম করে আমরা বলেছিলাম। তো এখানে SP যে গঠন মানে সুগার ফসফেটের যে ব্যাকবোন সেটাকে কিন্তু এখানে লেখা হয় না। এখানে যেগুলো লেখা আছে সেগুলো শুধুমাত্র নাইট্রোজেন বেসগুলো, এই নাইট্রোজেন বেসগুলোকে এখানে লেখা আছে। হ্যাঁ, ওই জন্য কেমিক্যাল স্ট্রাকচারের পর এটা পড়ানো হচ্ছে। তো এটা তোমাকে ভেবেই নিতে হবে যে লম্বা দাগটা যেটা টানা আছে সেটা সুগার ফসফেটের ব্যাকবোনটা আছে। তাহলে এখানে দেখো, এখানে
ATGC ঠিক মিলিয়ে মিলিয়ে করা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা এটা জানি যে যদি কোনো একটি স্ট্র্যান্ডে যদি বেস পেয়ার যদি A হয় তাহলে তার প্যারালাল স্ট্র্যান্ডে যে বেস থাকবে তার নাম T, কারণ অ্যাডেনিনের সঙ্গে সর্বদা থায়ামিন বাইন্ড করে এবং এই বাইন্ডিংয়ের মাঝে যে বন্ড থাকে তাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি এবং অ্যাডেনিন থায়ামিনের মাঝে দুটি হাইড্রোজেন বন্ড থাকে। এটা যদি G থাকতো তাহলে এক্ষেত্রে উল্টো দিকের স্ট্র্যান্ডে থাকতো C। সেইভাবেই দেখো এখানে করা আছে কিছু, G উল্টো দিকে C, আমরা 3টে হাইড্রোজেন বন্ড দেবো, এর সঙ্গে T দুটো দেবো, G এর সঙ্গে C 3টে দেবো, G এর সঙ্গে C 3টে দেবো, AT দুটো, AT দুটো, AT দুটো, GC 3টে। বুঝতে পারছো, আর করার দরকার নাই নিশ্চয়ই। তার মানে এর মাঝে যে বন্ডগুলো আছে সেগুলো হাইড্রোজেন বন্ড এবং পার্টিকুলারলি এর সঙ্গে T বাইন্ড করে, G এর সঙ্গে C বাইন্ড করে, এর সঙ্গে T ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত আছে। এটাকে ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং মডেল বলে। ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং মডেল, হ্যাঁ, পেয়ার মানে জোড়া, বেস পেয়ারিং মডেল। এটা কিন্তু ওয়াটসন ক্রিকই দিয়েছিলেন বেস পেয়ারিং মডেলটা, যে A এর সঙ্গে সর্বদা T বাইন্ড করছে এবং G এর সঙ্গে সর্বদা C বাইন্ড করছে এবং ডাবল এবং ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে। তো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং মডেলটা কী। এখন দেখো এই যে 34 অ্যাংস্ট্রম ডিএনএ, এই 34 অ্যাংস্ট্রমের ডিএনএর মধ্যে টোটাল কতগুলো বেস রয়েছে? 10টা বেস রয়েছে, 10 বেস। আমরা বেস পেয়ারও বলতে পারি, ব্যাপারটা একই। এই একটা স্ট্র্যান্ডের হিসাবে বললে বেস, আর দুটো স্ট্র্যান্ডের হিসাবে বললে বেস পেয়ার বা বেস জোড়া। তো 10টা বেস রয়েছে, মানে কি বলছি, মানে কি একটাই যে একটা লুপ তৈরি হয়েছে, একটা লুপ তৈরি হয়েছে, এই লুপটা কি তাহলে 5টা আছে? না, একদমই নয়। তোমাকে মাথায় রাখতে হবে যে একটা মাইনর থেকে একটা মাইনর পর্যন্ত অথবা একটা মেজর থেকে একটা মেজর পর্যন্ত যে 34 অ্যাংস্ট্রমের দূরত্বর কথা বলা হচ্ছে তার মাঝে 10টা আছে। তো এখানে 6টা, এখানে 4টেও থাকতে পারে, এখানে 5টা, এখানে 5টাও থাকতে পারে, এমন কোনো নির্দিষ্ট ব্যাপার নাই। কিন্তু এখানে মাইনর টু মাইনর অথবা মেজর টু মেজর যে দূরত্ব তার মধ্যে 10টা আছে। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 10টা আছে, বা যদি এখান থেকে পরের একটা মেজর গ্রুপ আমি আঁকতে পারতাম তাহলে সেখানে 10টা বেস আছে। বুঝতে পারছো আশা করি। তার মানে পরস্পর দুটো বেস, মানে এই বেসটা থেকে এই বেসটা অথবা এই বেসটা থেকে এই বেসটা, এই বেসটা থেকে এই বেসটা, যে কোনো দুটো পরস্পর বেসের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। নিউমেরিক্যাল প্রবলেম দেখে রাখো ভালো করে। তাহলে 3.4 অ্যাংস্ট্রম মানে এখানে যদি টি এর সঙ্গে সি এর দূরত্ব বলি, দেখে মনে হচ্ছে কোনোটা ছোট কোনোটা বড়, অ্যাকচুয়ালি না, 3তে দেখলে সবই সমান। তাহলে টি এর সঙ্গে সি, একটা স্ট্র্যান্ডে টি এর সঙ্গে সি এর যদি দূরত্ব বলি তাহলে 3.4 অ্যাংস্ট্রম, সি এর সঙ্গে জি এর দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, এইটা কিন্তু রয়েছে। এবার কি, এবার হলো যে দুটো স্ট্র্যান্ড রয়েছে, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে দূরত্ব সেটা হলো 20 অ্যাংস্ট্রম, ফিক্সড 20 অ্যাংস্ট্রম। তার মানে একটা জিনিস এবার ভালো করে বুঝতে থাকো, সেটা হলো যখন আমরা এইটা দেখছি 2D স্ট্রাকচারটা, তখন আমরা কীরকম ভাবছি, তুমি এটা দুটো স্ট্র্যান্ড ভাবো, অ্যান্টি প্যারালাল দেখাতে পারছি না তাহলে বোঝানো যাবে না, দুটো স্ট্র্যান্ড ভাবো। তুমি কীভাবে দেখছো জানো, এইভাবে, এই যে গ্রুপ বা খাঁজের ব্যাপারটা না, তুমি তোমার ওই অ্যাঙ্গেল থেকে দেখছো, সেই জন্য এই জায়গাটা মনে হচ্ছে ঠিকে গেছে, একদম ঠেকেনি, সব দূরত্বটাই কিন্তু ফিক্সড। মানে এই যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ডের মাঝের দূরত্ব 20 অ্যাংস্ট্রম। এবার এই স্ট্র্যান্ড দুটো যখন ঘুরেছে এর দূরত্বটা কিন্তু একই আছে, এই মাঝের দূরত্বটা কিন্তু কমে যায়নি, দূরত্বটা একই আছে। যেমন স্প্রিংয়ের ক্ষেত্রে একটা তার আছে, যদি দুটো তার থাকতো, যদি দেখো স্প্রিংয়ের কোনো জায়গাটা কি মনে হয় ঠিকে গেছে, কোনো জায়গাতে কিন্তু ঠেকে নেই। আমরা এরকম দেখছি বলে দুটো স্ট্র্যান্ডের মনে হচ্ছে এই জায়গাটা ঠিকে গেছে, কিন্তু এর মাঝেও যে গ্যাপ 20 অ্যাংস্ট্রম, যখন এরকম আছে তখনও 20 অ্যাংস্ট্রম, যখন এরকম আছে তখনও 20, যখন এরকম দেখছো তখনও 20। আমাদের শুধু দেখার ইয়েতে, মানে দেখার
রেসপেক্টে মনে হচ্ছে যে তারা কিন্তু ঠিকে গেছে কোনো কোনো জায়গায়। তার মানে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ঠিকে যায়নি, পরস্পরের সঙ্গে লেগে যায়নি, গ্যাপটা সেমই আছে। এখানে যেমন 20, এই জায়গাটা মনে হচ্ছে অনেক বড় 20, এই জায়গাটাও 20, এটাও 20, যেখানে মনে হচ্ছে লেগে গেছে সেখানটাও লাগেনি, সেখানটাও 20 আছে। জাস্ট এই গ্যাপটা তোমাকে একটু বুঝে নিতে হবে। ওকে, তো আমরা অবশ্যই এখানে যে ডিএনএর ডাবল তন্ত্রী মানে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার পড়ছি, এই স্ট্রাকচারে বা সবকটা ডিএনএর ক্ষেত্রে কিন্তু একই গল্প, যে তারা কিন্তু পরস্পরের সঙ্গে কোথাও ঠিকে যায়নি বা লেগে যায়নি। আশা করি বুঝতে পেরেছ। তার মানে দুটো স্ট্র্যান্ডের মধ্যে পাশাপাশি যে দূরত্ব, পরস্পরের দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। এরপর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা রয়েছে সেটা হলো চারগফ রুল। চারগফ রুলের ব্যাপারটা কি দেখো, এখানে যদি আমরা এখানে কি বলা হয়, এখানে চারগফ আমরা প্রথমে যখন শুরু করেছিলাম তখন চারগফের কথা বলছিলাম। চারগফ রুল হলো যে চারগফ বলছেন যে একটি স্ট্র্যান্ডে যদি এই যে মানে একটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে যদি জি থাকে তাহলে উল্টো স্ট্র্যান্ডে সি থাকবে। এই কথাটা তো আগেই বার্টসান ক্রিক বলছিলেন। চারকফ বলছেন যে দুটো তন্ত্র মিলিয়ে, ভালো করে বুঝবে, দুটো তন্ত্র মিলিয়ে মানে ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের পক্ষে যদি অ্যাডেনিন এবং গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন মানে হলো পিউরিন, এর সংখ্যা যা হবে T+C মানে পিরিমিডিনের সংখ্যা তাই হবে। এটা চারকফের রুল। অ্যাডেনিন এবং গুয়ানিনের সংখ্যা যা হবে, থায়ামিন এবং সাইটোসিনের সংখ্যা তাই হবে। মানে A+G/T+C=1। এটা অবশ্যই দুটো হেলিক্সের ক্ষেত্রে, দুটো হেলিক্সকে ধরলে, কিন্তু যদি একটা হেলিক্স ধরি তাহলে কিন্তু নট ইকুয়াল টু 1। একটা হেলিক্সের কথা বলা হয়নি, দুটো হেলিক্সের। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস পাবো। ভালো করে বুঝতে থাকো, আমি আবারও বলছি। তার আগে একবার দেখে নাও, লোয়ার প্ল্যান্টস বা অ্যানিমালের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে জিসির পরিমাণ সবসময় বেশি থাকে এটি এর থেকে। মানে পিউরিন বেসের সংখ্যা সবসময় পিরিমিডিন বেসের সংখ্যার থেকে কম থাকবে। মানে পিরিমিডিন গ্রেটার দ্যান পিউরিন এটা থাকবে। কিন্তু হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে বা অ্যানিমালসের ক্ষেত্রে বা হিউম্যান বিংসের ক্ষেত্রে এ এবং টি এর সংখ্যা মানে অ্যাডেনিন এবং থায়ামিনের টোটাল যোগফল যেটা, সেটা সবসময় গুয়ানিন এবং সাইটোসিনের থেকে বেশি থাকবে। ঠিক আছে, এটা জাস্ট ইনফরমেশন, এটা দেখে রাখলে। এবার এই জায়গাটা নিয়ে আমি আসছি। খুব স্বাভাবিকভাবেই দেখো, আমরা দুটো স্ট্র্যান্ডকে আগে ধরে নিই। ধরো এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, আমি জাস্ট মোয়ের মতো করে নিয়েছি। তার কারণ বুঝতেই পারছো, এই গোটা স্ট্রাকচারটাকে যদি আমি খুলে নিই, পাশাপাশি রাখি, তাহলে একদম মোয়ের মতো। তাহলে একটা স্ট্র্যান্ড ছোট হবে, একটা স্ট্র্যান্ড বড় হবে, এমন তো হতে পারে না। দুটো স্ট্র্যান্ডে কিন্তু একই আছে। আমি 5' 3' ওসব এখন দিলাম না। এবার দেখো, ধরো যদি এখানে এ থাকে তাহলে এখানে কি থাকবে? টি। এখানে যদি জি থাকে এখানে সি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে, এখানে টি থাকলে এখানে এ থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে, এখানে টি থাকলে এখানে এ থাকবে, সাপোজ। তাহলে এই স্ট্র্যান্ডটার এর সংখ্যা দেখো কত আছে। এই স্ট্র্যান্ডটা এ আছে, দেখো একটা জায়গায় এ আছে। এই স্ট্র্যান্ডটায় কটা আছে? একটা জায়গাতেই আছে। এখানে যদি এ প্লাস টি আমি ধরি, এই স্ট্র্যান্ডটায় যদি এ প্লাস টি এর সংখ্যা ধরি, তা দেখো একটা, দুটো, তিনটে, দুটো মিলিয়ে চারটে, পাঁচটা, ছটা। তাহলে এ প্লাস টি যদি ধরি তাহলে তার সংখ্যা হচ্ছে 6। জি প্লাস সি ধরো, একটা, দুটো, তিনটে, 1 মিনিট, এটা একটু বাড়িয়ে দিই, নাহলে স্ট্র্যান্ডটাকে আর একটু বাড়িয়ে দিই। তাহলে স্ট্র্যান্ডটা আমি যত ইচ্ছা বাড়াতে পারি, স্ট্র্যান্ডটা তো আমার হাতে আছে, স্ট্র্যান্ডটা আমি যত ইচ্ছা বাড়াতে পারি। তাহলে এখানে অ্যাডেনিন এবং থায়ামিনের টোটাল সংখ্যা হলো 6টা। এবার দেখো পাশে আমরা যদি এবার গুয়ানিন প্লাস সাইটোসিনের সংখ্যা ধরি, তাহলে 1 2 3 4 5 6 7 8 8।
এই সূত্রটা কোথায় গিয়ে ভুল হয়, স্টুডেন্টরা এটা ভাবে অনেক সময় যে এ প্লাস টি যেহেতু বাইন্ড করে এ প্লাস টি ইকুয়াল টু জি প্লাস সি। আমি যদি এটা একটা উদাহরণ হিসেবে ধরি তাহলে 6 কখনো 8-এর সঙ্গে সমান হতে পারে? নিশ্চয়ই নয়, বুঝতে পারছো? তার মানে এর সঙ্গে টি মানে এ টি এর টোটাল সংখ্যার সঙ্গে জি সি এর টোটাল সংখ্যার সমান হবে এটা কিন্তু বলা নাই। বলা আছে কি? বলা আছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন। এবার তুমি মিলিয়ে দেখো, অ্যাডেনিন প্লাস গুয়ানিন ধরো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অ্যাডেনিন প্লাস গুয়ানিনের সংখ্যা 7। এরপর যদি আমরা টি আর সি এর সংখ্যাটা একবার দেখে নিই, দেখো 1 2 3 4 5 6 7 কালোতে যেগুলো করা আছে, তার মানে টি প্লাস সি এর সংখ্যা 7। মিলছে? চারকফের রুল। তার মানে এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, দুটোই সবসময় সমান হবে। তার মানে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন উল্টো স্ট্র্যান্ডের এক থাকছে, কিন্তু টোটাল কাউন্ট যদি করি তাহলে কিন্তু সবসময় পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন, পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন। এবার এইভাবেই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যাগুলো মানে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করতে হয়। কীরকম দেখো, ধরো তোমাকে বললো আমি নিউমেরিক্যাল প্রবলেমস দিয়ে আলাদা ভিডিও দেবো। তোমাকে বললো যে একটি ডিএনএ স্ট্র্যান্ডে ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে 120টি বেস আছে, একটি 120টি বেস আছে। এর মধ্যে এর সংখ্যা 20, অ্যাডেনিনের সংখ্যা 20, তাহলে গুয়ানিনের সংখ্যা কত? গুয়ানিনের সংখ্যা কত? খুব স্বাভাবিক ব্যাপার, এ ইকুয়াল টু টি, আমরা জানি এ ইকুয়াল টু টি, তাই তো? মানে অ্যাডেনিন যদি 20 হয় তাহলে অবশ্যই থায়ামিনের 20, তাহলে এর প্লাস টি ইকুয়াল টু 40। টোটাল বেস আছে 120, তার মধ্যে 40 অ্যাডেনিন আর থায়ামিন বেরিয়ে গেল, থাকলো পড়ে 80। তাহলে 80টা বেস পড়ে রইল, যে 80টা বেসের মধ্যে কি আছে? জি আছে আর সি আছে। এখানে কিন্তু চারকফ রুল ধরা হচ্ছে না, কিন্তু এখানে জাস্ট সংখ্যা ক্যালকুলেশন হচ্ছে। এটাও লাগবে, পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লাগবে। তাহলে এইটা মিলে আছে কত? এটা মিলে আছে 80টা, কিন্তু আমরা জানি এটা সমান, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলেই যা বেরোবে সেটা হলো গুয়ানিনের সংখ্যা 40টা। আশা করি বুঝতে পেরেছ। এইরকম করে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করব। আমরা সেক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের অঙ্কও করব, যে ডিএনএর স্ট্র্যান্ডার দূরত্ব কত, এই সমস্ত নিয়েও কিন্তু আলোচনা করব। আগে তোমরা বেসিক ব্যাপারটা বুঝে নাও, ডিএনএর ডাবল হেলিক্যাল স্ট্রাকচার পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, ছবি এঁকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এগুলো ডেসক্রাইব করতে হবে। এই ছবিটা আঁকতে গিয়ে যদি কারোর প্রবলেম হয় তাহলে আমি একবার বলে দিচ্ছি, আমি নিউমেরিক্যাল প্রবলেমসে আলাদা ভিডিও দেবো, সে নিয়ে কোনো চাপ নেই। যদি ছবিটা আঁকতে গিয়ে যদি কারোর প্রবলেম হয় আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে ছবিটা আঁকবে। তোমরা কি করবে, তোমরা প্রথমে দুটো দাগ টেনে নেবে, লম্বি দুটো দাগ টেনে নেবে এরকম। জাস্ট আমি একটা রাফ স্কেচ তোমাদের করে দিচ্ছি। এরকম সোজা দুটো লাইন টেনে নেবে, ওকে। এরপর এই দিক থেকে ওপর থেকে চেষ্টা করবে এই লাইনটা ঠিকিয়ে দেওয়ার, যে যেখানে যাচ্ছে জায়গা এই লাইনটা ঠিকিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরকম টেনলে। এরপর এর সঙ্গে প্যারালালি একটা ছবি এখানে মানে লাইন টানতে থাকো, এই লাইনটা এসে ঠিকবে, এটাও এসে ঠিকবে। তোমার কাজ হলো এইটার সঙ্গে যেন এটা ঠেকে, সেই মেজারমেন্টটা তোমাকে কিন্তু চোখ দিয়ে করে রাখতে হবে। তোমার টার্গেট থাকবে এইখানে যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটার সঙ্গে যেন এই অ্যাক্সিসটা এক হয়, এই অ্যাক্সিসটার সঙ্গে যেন এই অ্যাক্সিসটা এক হয়। অ্যাকচুয়ালি দুটো অ্যাক্সিস থাকে, এটা একটা অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস এটা, মানে মেজর গ্রুপের একটা অ্যাক্সিস পাওয়া যায়, মাইনর গ্রুপের একটা অ্যাক্সিস পাওয়া যায়। এটা হলো মেজর গ্রুপের অ্যাক্সিস, এটা মাইনর গ্রুপের অ্যাক্সিস।
তাহলে তোমার এই পর্যন্ত কোনো চাপ নেই, যখন এখানে এসে ঠেকাবে, তোমার তো হাতে আছে ব্যাপারটা, এখানে এসে যখন ঠেকাবে তুমি চোখ দিয়ে আইডিয়া করে নেবে যেন এইখানে যেটা যে জায়গায় ঠেকেছে এইটা যেন সেম জায়গায় এসে ঠেকে, ব্যাস, তাহলেই ছবিটা হয়ে যাবে। এর থেকে সহজ উপায় কিন্তু কিছু নেই। ওকে, এইভাবে ডিএনএর যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার সেই ছবিটা কিন্তু তোমরা এঁকে নেবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ প্রপার্টিজ। হ্যাঁ, ডিএনএর যে বিভিন্ন ধরনের ধর্ম আছে সেই ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে প্রথমেই আমরা যে প্রপার্টিজটার কথা বলবো সেটা হলো বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশন, হিউমিডিটি বা আর্দ্রতা, পিএইচ লেভেল, টেম্পারেচার, এগুলোর উপর বেস করে কিন্তু টোটাল যে কয়েলিংয়ের যে ব্যাপারটা এবং তাতে মেজর গ্রুপ মাইনর গ্রুপ কত দূরে সৃষ্টি হয়েছে, তাতে টোটাল বেস পেয়ারের সংখ্যা কত, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের ডিএনএ হয়। যেমন এ বি সি ডি টি জেড, টোটাল 6 রকমের ডিএনএ হয়, যেটা আমরা আগেও বলছিলাম যে ওয়াটসন ক্রিক এই বি ডিএনএর কথা নিয়ে আলোচনা করেছিলেন। তো এইখানে এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ, হ্যাঁ, এই তিনটে নিয়ে কিন্তু পার্থক্য কিন্তু পরীক্ষার ক্ষেত্রে করে রাখতে হয়। সেটা কিন্তু আমরা একবার দেখে রাখবো যে এর সঙ্গে বি এর সঙ্গে জেডের সঙ্গে বাকি তিনটে না করলে হবে, এই তিনটে কী পার্থক্য রয়েছে। প্রথমত যে বি ডিএনএর কথা বলেছি সেটা কিন্তু মানে ডান দিকে যে কয়েলিং হয় সেটা কিন্তু ডান দিকে তার কয়েলিং, এটা কিন্তু একটু মাথায় রাখবে। যাই হোক, আমরা প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করি। আয়োনাইজেশন, অ্যাকচুয়ালি যেহেতু ডিএনএ অ্যাসিড, আমরা নিউক্লিক অ্যাসিড পড়ছি, তো যেহেতু ডিএনএ অ্যাসিড সেই জন্য ডিএনএ কিন্তু নেগেটিভ চার্জড, মানে নেগেটিভলি চার্জড, ঋণাত্মক আধানযুক্ত। তার মানে এখানে ডিএনএর একটি নির্দিষ্ট চার্জ থাকার কারণে ডিএনএকে কিন্তু পৃথক করার সময় ইলেকট্রোফোরেসিস বলে একটি পদ্ধতির সাহায্যে ডিএনএকে পৃথক করা হয়। আমরা যখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলে একটি জিনিস পড়বো ক্লাস 12-এ, তখন দেখব এই ইলেকট্রোফোরেসিস কথাটি আসবে। অ্যাকচুয়ালি কি বলছি, যে একটা ডিএনএকে, সাপোজ একটা ডিএনএকে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, একটা ডিএনএকে ভেঙে টুকরো টুকরো করা হলো, হ্যাঁ, ভেঙে টুকরো টুকরো করা হলো। এবার একে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কি হবে, এই টুকরোগুলোকে, এই যে টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলোকে কিন্তু ছোট বড়োর হিসাবে, মানে কতটা বড় কতটা ছোট সেই হিসাবে কিন্তু নির্দিষ্টভাবে সাজানো যায়। এবং সাজানোর ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ তড়িৎ আধান যুক্ত করে, যেহেতু ডিএনএ নিজে নেগেটিভ, তো সেখানে যদি এখানে গর্ত করা হয়, এটা বড় প্রসেস, ইলেকট্রোফোরেসিস বলা হয়। এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিএনএকে পৃথক করা যায়। যেহেতু নেগেটিভলি চার্জড, সেই জন্য নেগেটিভলি চার্জড কোনো জায়গায় রাখলে, উল্টো দিকে যদি পজিটিভলি চার্জ জায়গায় রাখা হয়, মানে দুটো জায়গায় যদি পার্থক্য করা হয়, এটা যদি নেগেটিভ চার্জ করা হয়, এটা যদি পজিটিভ চার্জ তড়িৎ আধান দিয়ে একটা পাওয়ারের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কী হবে, এই দিকে যদি ডিএনএগুলোকে রাখা হয়, এদিকে যদি সব ডিএনএগুলোকে একবারে রাখা হয়, তাহলে যখনই কারেন্ট পাস করা হবে তখন কিন্তু ডিএনএগুলো এদিকে ছুটতে থাকবে, কারণ এখানে যে ডিএনএ দেওয়া হয়েছে সেটা নিজে নেগেটিভলি চার্জড, এদিকে আধান যেগুলো যুক্ত করা আছে এটা নিজে এদিকে নেগেটিভ, ওদিকটা পজিটিভ। সুতরাং নেগেটিভ নেগেটিভ বিকর্ষণের জন্য ওদিকে ছুটবে, উল্টো দিকে এখানে আবার আকর্ষণ আছে পজিটিভলি হওয়ার জন্য। তো এইভাবে ইলেকট্রোফোরেসিস একটি পদ্ধতি, জানি হয়তো এখানে বুঝতে পারলে না, শুধু জেনে রাখো ডিএনএর যে ঋণাত্মক আধান, এই আধানের মাধ্যমে কিন্তু একটি পদ্ধতি সাহায্যে ডিএনএর যে ছোটো ছোটো টুকরো সেগুলোকে নির্দিষ্টভাবে সাজানো যায়। এই পদ্ধতির নাম হলো ইলেকট্রোফোরেসিস। এরপর দেখো এখানে ন্যাচুরেশন, ডিন্যাচুরেশন, রিন্যাচুরেশন, ন্যাচুরেশন, ডিন্যাচুরেশন, রিন্যাচুরেশন, এই জায়গাগুলো একটু ন্যাচুরেশন মানে কি, ডিএনএর যে দুটো তন্ত্র, সেই দুটো তন্ত্র যখন একে অপরের সঙ্গে, মানে এই যে কয়েলিং হয়ে আছে, একে বলা হয় ন্যাচুরেশন। ন্যাচুরেশন মানে পাক খেয়ে থাকা। তার মানে নর্মালি ডিএনএ দুটো তন্ত্র তারা একে অপরের সঙ্গে পাক খেয়ে থাকে, এটাকে বলা হয় ডিএনএর ন্যাচুরেশন ধর্ম বা প্রপার্টিজ। এবার এই ডিএনএটার মধ্যে যদি টেম্পারেচার বাড়ানো হয়, মানে যে ডিএনএটা আছে কোনো একটা জায়গায় রেখে যদি তার টেম্পারেচার বাড়ানো হয়, অথবা পিএইচ লেভেল বাড়ানো কমানো যায়, অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে, বাড়ানো কমানো যায়, তাহলে কিন্তু
এই ডিএনএর যে দুটো তন্ত্র, এই তন্ত্র দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে খুলে যাবে। একে বলা হয় ডি ন্যাচুরেশন। ডি মানে বাদ যাওয়া, ন্যাচুরেশন মানে পাক খাওয়া, মানে আর পাক খেয়ে থাকবে না, খুলে যাবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে মনে রাখবে। যা যা এই ভিডিওতে আমরা পড়াচ্ছি সব ক্লাস 12-এ লাগবে, হুবহু এগুলোই লাগবে। এবং আগামী আরও 3-4টে ভিডিও মানে ডিএনএ আরএনএ যতদিন পড়াচ্ছি ততদিন কিন্তু সব জিনিসগুলোই কিন্তু ক্লাস 12-এ লাগবে, সেইভাবে কিন্তু মন দিয়ে পড়বে। তার মানে কী বলছি, ডিএনএকে যদি টেম্পারেচার মানে বাড়ানো হয় এবং যদি পিএইচ লেভেল বাড়ানো বা কমানো যায়, তাহলে ডিএনএর দুটো যে স্ট্র্যান্ড, সেই দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যায়, যে ঘটনাটিকে বলা হয় ডিন্যাচুরেশন। ওকে, যদি যে কারণের জন্য ডিন্যাচুরেট হয়েছিল সেই কারণগুলোকে যদি তুলে নেওয়া হয়, মানে সেই কারণগুলো যদি আর না থাকে, তাহলে ডিএনএর দুটো স্ট্র্যান্ড পুনরায় আবারও আগেকার মতো কয়েল করে যাবে। একে বলা হয় রিন্যাচুরেশন, রিঅ্যানেলিংও বলা হয়। এই টার্মটাও দেখে রাখবে, হ্যাঁ, পরে পরে আসবে পরীক্ষার ক্ষেত্রে। রিন্যাচুরেশন, রি মানে পুনরায়, আবার ন্যাচুরেট করে যায়। কী বললাম বুঝতে পারলে? তাহলে এখানে ন্যাচুরেশনের জন্য কি করতে হচ্ছে, মানে ডিন্যাচুরেশনের জন্য কি করতে হয়, হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে হয়। দুটো যে তন্ত্র আছে সেই দুটো তন্ত্রের মাঝে যে হাইড্রোজেন বন্ড আছে সেগুলোকে ভাঙতে হয়, এবং যে হাইড্রোজেন বন্ডটা ভাঙতে সাহায্য করে টেম্পারেচার এবং পিএইচ। আশা করি বুঝতে পারছো। জলীয় দ্রবণেও কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়েও কিন্তু ডিএনএ ডিন্যাচুরেট করে। তার মানে এখানে নর্মাল যে কন্ডিশন আছে সেটাকে বলা হয় ন্যাচুরেশন। যখন টেম্পারেচার পিএইচ লেভেল বাড়ানো কমানো হলো, হ্যাঁ টেম্পারেচার বাড়ানো অবশ্যই, পিএইচ লেভেলটা কমানো বাড়ানো যখন হলো, তখন ডিএনএর দুটো স্ট্র্যান্ড খুলে গেল, যাকে বলা হচ্ছে ডিন্যাচুরেশন। ওকে, এরপর যখন এই ফ্যাক্টরগুলোকে তুলে নেওয়া হলো, তাহলে ডিএনএ আবারও আগেকার মতো হাইড্রোজেন বন্ড তৈরি করে তারা আবারও পুনরায় নিজেদের মধ্যে পাক খেয়ে গেল। একে বলা হয় রিন্যাচুরেশন বা অ্যানেলিং। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তার পাশে একটা ছোট্ট করে লেখা আছে, দেখো টিএম, এটাকে বলা হয় মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার, মেল্টিং মানে গলনাঙ্ক। মানে ডিএনএ যে টেম্পারেচারে গলে যাবে মানে অন্য কিছু নয়, পৃথক হয়ে যাবে, দুটো স্ট্র্যান্ড পৃথক হয়ে যাবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম, দেখো ডিএনএকে টুকরো টুকরো করা আর ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে পৃথক করা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন দুটো স্ট্র্যান্ডে পৃথক করতে হচ্ছে তখন হাইড্রোজেন বন্ড ভাঙতে হচ্ছে, আর যখন টুকরো টুকরো করতে হচ্ছে তখন ফসফোএস্টার বন্ড ভাঙতে হচ্ছে। তো এখানে মেল্টিং টেম্পারেচার বিভিন্ন ডিএনএর ক্ষেত্রে বিভিন্ন রকম হবেই তো। তার কারণ দেখো, টি এর সঙ্গে যখন বাইন্ড করে তখন ডাবল হাইড্রোজেন বন্ড দিয়ে, জি যখন সি এর সঙ্গে বাইন্ড করছে তখন ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে দুটো বন্ড ভাঙা সোজা না তিনটে বন্ড ভাঙা সোজা? অবশ্যই দুটো বন্ড। তার মানে একটা ডিএনএ যদি দেখা যায় এই ডিএনএটার মধ্যে এ টি এর সংখ্যা বেশি আছে, এ টি এর সংখ্যা সাপোজ টি এ টি এর সংখ্যা বেশি রয়েছে, একটা মাত্র জিসি রয়েছে, তাহলে এটা আগে ভাঙবে না? এখানে যদি দেখি যে একই রকমের, ধরো এখানে 5টা ছিল, এখানেও আমরা 5টা করলাম, ঠিক উল্টোটা করলাম, যেখানে জি সি সি জি সি জি সি জি একটা টি এ করলাম, তাহলে এটা আগে ভাঙবে না এটা আগে ভাঙবে? অবশ্যই এটা আগে ভাঙবে। তার কারণ এখানে যে বন্ডগুলো, দুটো হাইড্রোজেন বন্ড, 4টে হাইড্রোজেন বন্ড, 6টা, 8টা, আর এখানে 11টা, টোটাল 11টা হাইড্রোজেন বন্ড পেলাম আমরা। 11টা, প্রথমটার ক্ষেত্রে 11টা পেলাম। আর এখানে দেখো 3টে, 6টা, 9টা, 12টা, 14টা হাইড্রোজেন বন্ড পেলাম। তাহলে অবশ্যই এটা ভাঙতে সোজা। সেই জন্য ডিএনএ স্ট্র্যান্ডে কত বড় সেটার উপর তো ডিপেন্ড করে, তার সঙ্গে অবশ্যই ডিপেন্ড করে তাতে এটি রিচ না জিসি রিচ। যদি এটি বেশি হয় তাহলে আগে ভাঙবে, যদি জিসি বেশি হয় তাহলে একটু দেরি হবে। তো এইটাই হলো মেল্টিং টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে এলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড পৃথক হয়ে যায় তাকে বলা হয় মেল্টিং টেম্পারেচার। দেখো এই ব্যাপারগুলো রয়েছে। হ্যাঁ, আমরা হাইপারক্রোমিক শিফট এটা একটু বুঝবো। তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, নেক্সট যে প্রপার্টিজ রয়েছে হাইপারক্রোমিক শিফট কীরকম, সেটা হলো, ধরো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন,
এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এইদিকে টেম্পারেচার এবং এখানে ইউভি রে কতটা অ্যাবজর্ব করছে তার একটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি। আগে বিষয়টা বলে নিই, সেটা হলো ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতে পারে, আর ডবল স্ট্র্যান্ডেড তো আমরা দেখছি। ওকে, আমরা কিছু জায়গায় সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পাবো, আর ডবল স্ট্র্যান্ডেড তো নর্মাল আমরা দেখছি, মানে দ্বিতন্ত্রী, আর প্রথমটা একতন্ত্রী। তো দ্বিতন্ত্রী ডিএনএ যে পরিমাণ ইউভি রে, আলট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করতে পারে, তার থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডের ইউভি রে অ্যাবজর্পশনের রেট আরও অনেক বেশি। খুব গুরুত্বপূর্ণ একটি ধর্ম এবং গুরুত্বপূর্ণ একটি সমস্যাও বলতে পারো। অ্যাকচুয়ালি কী হয়, ডবল স্ট্র্যান্ডেড বা দ্বিতন্ত্রী ডিএনএ ইউভি রে অ্যাবজর্ব করতে পারে, তুলনামূলকভাবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড যে ডিএনএ রয়েছে সে আরও বেশি আরও বেশি ইউভি রেকে অ্যাবজর্ব করতে পারে। যদি ইউভি রে অ্যাবজর্ব করে কি হবে মিউটেশন, আমরা পড়ছি একটু পরে একটা প্রপার্টিজ মিউটেশন, মানে ডিএনএর যে বেসগুলো আছে সেই বেসগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ মানে ধরো একটা ডিএনএর ক্ষেত্রে এ ছিল, এটা উঠে গিয়ে ধরো সেই জায়গায় জি বসে গেল, এরকম যদি হয় এটা কিন্তু মিউটেশন বা পরিব্যক্তি বলা হবে। তাতে কিন্তু টোটাল তার জিনের যে সিকোয়েন্স সেটাই চেঞ্জ হয়ে যাবে বা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একদম ক্যান্সার অবধি হতে পারে। বুঝতেই পারছো এইখানে কিন্তু অনেক বড় সমস্যা রয়েছে। তার মানে কী বলা হচ্ছে, যদি টেম্পারেচার বাড়ানো হয়, টেম্পারেচার যত বাড়ানো হবে তত ইউভি রে অ্যাবজর্পশনের মাত্রা বাড়তে থাকবে, এটা হলো কথা। টেম্পারেচার যত বাড়ানো হবে তত ইউভি রে অ্যাবজর্পশনের মাত্রা বাড়তে থাকবে। আবার যদি সেখানে জিসি এর পরিমাণ বেশি থাকে তাহলে আরও বেশি ইউভি রে অ্যাবজর্ব করতে পারে, এটাও কিন্তু আরেকটা ব্যাপার। এই যে শিফট, এটা বলা হাইপারক্রমিক শিফট। তার মানে যদি টেম্পারেচারটা না বাড়ানো হতো তাহলে কিন্তু ইউভি রে অ্যাবজর্পশনের মাত্রা বাড়ানো হতো না। অ্যাকচুয়ালি কী হয়, যখন টেম্পারেচার বাড়ে তখন তো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়। একটু আগেই বললাম আমরা এখানে মেল্টিং টেম্পারেচার এখানে বললাম, যখন টেম্পারেচার বাড়ানো হলেই ডিএনএ ডাবল স্ট্র্যান্ডগুলো খুলে যায় এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়, এবং যখনই সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাবে তখনই কিন্তু ইউভি রে অ্যাবজর্পশনের মাত্রা বাড়তে থাকবে। যে শিফটটা হবে, মানে যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতো, সাপোজ টেম্পারেচার না বাড়ানো হতো, যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতো, হয়তো এই গ্রাফটা এরকমই হতো। এই যেখানে শিফটিংটা হলো, এই শিফটিংটাকে বলা হাইপারক্রমিক, হাইপো নয় কিন্তু হাইপার, বেশি হাইপারক্রমিক শিফট। বুঝতে পারছো আসলে কী বলছি? তাহলে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে ইউভি অ্যাবজর্পশনের মাত্রা বাড়তে থাকে। যখনই টেম্পারেচার বাড়ানো হলো তখনই ডাবল স্ট্যান্ডার্ড যে ডিএনএ সেগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড পরিণত হলো, এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে অনেক বেশি ইউভি রে অ্যাবজর্ব করতে পারে। সেই জন্য এই গ্রাফটা কিন্তু অনেকটা ওপর দিকে শিফট হয়েছে। এবার যদি এটা আমরা জিসির রেশিওতে ভাবতাম, মানে এই দুটো তো রয়েছেই, যদি আবার জিসিকেও অ্যাড করতাম তাহলে প্রথম গ্রাফটা যদি জিসি কম থাকতো তাহলে একটা শিফটিংটা কম হতো, জিসির পরিমাণ যত বাড়বে শিফটিং তত উপর দিকে বাড়বে। এটাও কিন্তু হাইপারক্রমিক শিফটের ক্ষেত্রে আর একটি শর্ত কিন্তু প্রযোজ্য হয় এখানে। আশা করি হাইপারক্রমিক শিফট বুঝতে পেরেছ। এরপর দেখো, এই ধর্মগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু এই ধর্মগুলোকে পড়তে হবে, নাহলে কিন্তু পরে প্রচুর প্রবলেম হবে। হাইব্রিডাইজেশন, নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা হলো হাইব্রিডাইজেশন। কি হয় যখন, তার আগে এখানটা একবার বলে নিই, হ্যাঁ আচ্ছা এখানটা একবার বলে নিই, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এগুলো একটু বলে নিই, তাহলে একটা বইটা সুবিধা হবে। কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যাকে বলা হয় রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ। রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়। ওকে, যখন ওই সিনথেসিস পেজ, আমরা যখন সেল ডিভিশন পড়ছিলাম তখন সিনথেসিস পেজ পড়ছিলাম, ওই সিনথেসিস পেজে যে ঘটনাটি ঘটে তার নাম হলো রেপ্লিকেশন। সেই রেপ্লিকেশনে কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ওকে, এরপর ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। আমরা সেই ঘটনা কিছুটা জানি, আমরা যখন রাইবোজোম পড়েছিলাম তখন শুনেছিলাম। আরও বাকি ব্যাপারটা আমরা এমআরএনএ পড়ার সময় আরও শোনার বোঝার চেষ্টা করব। তার আগে সেল ভালো করে বোঝা থাকলে বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। এই যে ঘটনার নাম, এর নাম হলো ট্রান্সক্রিপশন। আমি বলে রাখি এগুলো সঙ্গে সঙ্গে। এই যে রেপ্লিকেশন,
রেপ্লিকেশন এর ব্যাপারটা হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। একে ডিএনএর অটো ক্যাটালাইটিক নেচার বলা হয়। অটো ক্যাটালাইটিক নেচার মানে অটো মানে নিজে নিজে, অ্যাকচুয়ালি ডিএনএ নিজেই নিজেকে তৈরি করতে পারে, এই ধর্মকে বলা হয় অটো ক্যাটালাইটিক নেচার। ওকে, যেটা রেপ্লিকেশনের থ্রু দিয়ে হয়। এবার ডিএনএর যে ট্রান্সক্রিপশন বলছি, দেখো এখানে ট্রান্সক্রিপশন লিখেছি, মানে ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে তখন সেই প্রসেসের নাম ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা হলো ডিএনএর হেটারো ক্যাটালাইটিক নেচার। হেটারো ক্যাটালাইটিক নেচার মানে ডিএনএ যখন অন্য কিছুকে তৈরি করতে পারে তখন তাকে বলা হয় হেটারো ক্যাটালাইটিক নেচার। তাহলে নিজে নিজেকে তৈরি করছে অটো ক্যাটালাইটিক নেচার, নিজে অন্য একজনকে তৈরি করছে বলা হচ্ছে হেটারো ক্যাটালাইটিক নেচার। ওকে, তাহলে ডিএনএর এই হেটারো ক্যাটালাইটিক নেচারের জন্য ডিএনএ এমআরএনএ তৈরি করতে পারে এবং এই এমআরএনএ থেকে পরবর্তীকালে রাইবোজোমের থ্রু দিয়ে তৈরি হয় প্রোটিন, যে প্রসেসের নাম হলো ট্রান্সলেশন। এই টোটালটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ওকে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে এটা আবিষ্কার হয় যে এখানে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এর তো ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে। তো ওখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটি উৎসেচকের সাহায্যে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা পরে এই নিয়ে আলোচনা করব। তো সেটাকে রিভাইজড সেন্ট্রাল ডগমা বলা হয়। আমরা যদি এটাকে মুছেও দিই তাহলে যেটা পড়ে থাকলো এটা হলো সেন্ট্রাল ডগমা। এটা কিন্তু ডিএনএর একটা প্রপার্টিজ, জেনে রাখলে অটো ক্যাটালাইটিক হেটারো ক্যাটালাইটিক নেচার। রেপ্লিকেশন নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করছি এই ভিডিওতেই। তো ব্যাপারটা কী হলো, যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, অ্যাকচুয়ালি কী হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার সময় ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড এই দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যায়। কীরকম, ধরো এরকম দূরে সরে গেল, এটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ রয়েছে, হ্যাঁ, মানে এই যে 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ রয়েছে, এর উপর বেস করে ধরো সাপোজ এখানে একটা এর যে বেস আছে সেই বেসের হুবহু কমপ্লিমেন্টারি মানে ঠিক অপোজিট বেসের একটি এমআরএনএ তৈরি হয়। এটা সাপোজ 5 প্রাইম টু 3 প্রাইম এমআরএনএ। এই এমআরএনএ ডিএনএর সঙ্গে বাইন্ড করা আছে। দেখো কিছুটা জায়গায় ডিএনএর সঙ্গে বাইন্ড করা আছে। এটাও একটা নেচার, যেটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেখানে ডিএনএ এমআরএনএর সঙ্গে বাইন্ড করা আছে। এই জিনিস আরও ভালো বুঝতে পারবে ক্লাস 12-এ। এখন কিন্তু মানে এগুলো বোঝানোর সময় নয়, কারণ এখানে অনেক বড় ব্যাপার আছে। আমি ওভারঅল একটু বলে রাখছি। যখন ট্রান্সক্রিপশন হয়, যখন এখান থেকে এটা তৈরি হয়, তখন ডিএনএ দুটো স্ট্র্যান্ডে জিন থাকে না, একটা স্ট্র্যান্ডে জিন থাকে, পৃথক করে নেয়। এবার যে স্ট্র্যান্ডে জিনটা আছে সেই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বেস এখানে কপি করে নেয়, অপোজিট বেস এখানে কপি করে নেয়, সেটা কি বলা হয় এমআরএনএ। ওকে, কিছুটা জায়গায় ডিএনএ এমআরএনএ একসঙ্গে বাইন্ড করে থাকে, এটা তৈরি হয়ে গেছে, এটাও পরে খুলে বেরিয়ে আসবে, কিন্তু কিছুটা জায়গায় এখন আপাতত লেগে আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো এই ঘটনাও কিন্তু ঘটে, যেটাকে আমরা হাইব্রিডাইজেশন বলে রাখছি। ওকে, এরপর দেখো, যদি এগুলো একটু মুছে দিই, আমরা একটু বেশি ভিড় বেড়ে গেলে বেশি মনে হবে ব্যাপারটা শক্ত হয়ে যাচ্ছে। এই যে রেপ্লিকেশন, 3 রকমের রেপ্লিকেশন হয়। একটা হলো কনজারভেটিভ, একটা বলা হয় সেমি কনজারভেটিভ, একটা বলা হয় ডিসরাপটিভ। 3 রকমের রেপ্লিকেশন হয়। আমরা 3 রকমের দিয়ে এখনও আলোচনা করব না, আমরা জাস্ট একটা টাইপ বলে রাখছি। সেটা হলো ডিএনএ যে রেপ্লিকেশন করে সেমি কনজারভেটিভ নেচারে, সেই নেচারটা বলে রাখছি। কীরকম, ধরো ডিএনএর দুটো স্ট্র্যান্ড, এই ডিএনএর দুটো স্ট্র্যান্ড পৃথক হয়, যখন রেপ্লিকেশন হয় তখন পৃথক হয়, এবং পৃথক হওয়ার পর দুটো নিউক্লিওটাইড নিয়ে, মানে এটা একটা ছাঁচ হিসেবে কাজ করে, সেই ছাঁচের সঙ্গে কপি করে নিউক্লিওটাইড জুড়ে ডিএনএটা কমপ্লিট হয়। ওকে,
মানে দুটো স্ট্র্যান্ড, মানে প্রত্যেকটা ডিএনএরই রেপ্লিকেশন হলো, একটা ছিল দুটো হলো। এখানে কি হলো, দুটো স্ট্র্যান্ড মাদার স্ট্র্যান্ড যেগুলো পৃথক হলো, আরেকটা স্ট্র্যান্ড নতুন তৈরি হলো। যেহেতু অর্ধেক, সেই জন্য একে অর্ধ সংরক্ষণশীল বলা হয়। কনজারভেটিভ মানে সংরক্ষণশীল, সেমি মানে অর্ধেক, অর্ধেক সংরক্ষণশীল। ওকে, যদি কনজারভেটিভ হতো এরকম হতো, হ্যাঁ এগুলো দেখানোর দরকার নেই, অ্যাকচুয়ালি এটা দেখালে বেশি আরও জটিল হয়ে যাবে। কি হয়, ধরো আলাদা হলো, আলাদা হওয়ার পর দুটো নতুন স্ট্র্যান্ড তৈরি করলো কপি করে, মানে কমপ্লিমেন্টারি বেসে কপি করে দুটো স্ট্র্যান্ড তৈরি করলো। দিয়ে এইটা, এই লালটা লালের সঙ্গেই বাইন্ড করলো, আর এই কালোটা এইদিকে এসে কালোর সঙ্গেই বাইন্ড করলো, মুছে দিলাম। কী হলো, কনজারভেটিভ সংরক্ষণশীল, মানে যা ছিল হুবহু সংরক্ষণ করে রাখলো, একটা নতুন কপি তৈরি হলো, যার দুটো স্ট্যান্ডই নতুন। আশা করি বুঝতে পেরেছো। আরও পরে আরও ডিটেলসে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে ক্লাস 12-এ। এর মাঝেও যদি এই মানে এই ভিডিওতেই যদি তোমরা বুঝতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা কিন্তু তার আস্তে আস্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য একটি ভিডিও বানিয়ে সেটা বোঝানোর চেষ্টা করব। তো এটা রেপ্লিকেশনের ব্যাপারটা হলো। ট্রান্সক্রিপশনের ব্যাপার তো বলে দিলাম, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, ট্রান্সক্রিপশন। এখানে আরেকটা রয়েছে মিউটেশন। মিউটেশন, ধরো সাপোজ এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে এ টি সি সি জি সি টি এ এরম রয়েছে। ওকে, আরেকটা স্ট্র্যান্ড আছে, আমরা আঁকিনি। যদি ডিএনএ ধরো টিটা উঠে পালিয়ে গেল, তার বদলে কিছু এসে বসলো কি বসলো না, যাই হোক না কেন, ডিএনএ টোটাল জিনের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, একে বলা হয় মিউটেশন। আর এই মিউটেশনের জন্যই ক্যান্সারের একটি অন্যতম কারণ। আমাদের যে রোদে ঘোরাঘুরি করলে যে স্কিন ক্যান্সারের যে হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, ইউভি রের জন্য, যেটা আমাদের ত্বকের মেলানিন রয়েছে সেই ইউভি রেকে প্রোটেক্ট করে। ওকে, তো সেক্ষেত্রে যারা বেশি ফর্সা তাদের কিন্তু ইউভি রে প্রোটেকশন তত কম, যারা কালো যত বেশি কালো তাদের ইউভি রে প্রোটেকশন তত বেশি আছে, তার কারণ মেলানিন। যাই হোক, তো এই মিউটেশন কিন্তু ডিএনএর একটি ধর্ম, মানে মিউটেশন হতে পারে, বা এই মিউটেশন করিও কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু পরিবর্তনও কিন্তু বিভিন্ন অর্গানিজমে আমরা আনি। হ্যাঁ, মানে ট্রান্সজেনিক বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণী তৈরি করি, এবং সেক্ষেত্রে আমাদের অনেক উপকারও হয়। আমরা এটা তো করতেও পারি, সেটা পরের কথা। আরেকটি ব্যাপার হলো যে ডিএনএকে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, কৃত্রিমভাবে ডিএনএ তৈরি করা যায়। হারগোবিন্দ খোরানা তিনি কিন্তু ইস্টের ডিএনএকে আর্টিফিশিয়ালি তৈরি করে দেখিয়েছিলেন। ঠিক আছে, এটা কিন্তু ডিএনএর ক্ষেত্রে আরেকটি বড় প্রপার্টিজ, যে ডিএনএর যে বেসগুলো আছে সেগুলো কিন্তু ল্যাবে নির্দিষ্টভাবে সাজিয়ে কিন্তু ডিএনএকে তৈরি করে দেওয়া যায়। এটা ডিএনএর অটো ক্যাটালাইটিক নেচার। ওকে, তো এই প্রপার্টিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কাউকে বাদ দিয়ে রাখলে হবে না, বলতে পারো প্রত্যেকটাই করতে হবে। তো এই প্রপার্টিগুলো আমাদের খুব ভালো করে দেখে রাখার বিষয়বস্তু রয়েছে। ওকে, আর আমরা ভিডিওকে দীর্ঘায়িত করছি না। যদি মনে হয় কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, অন্য একটি ভিডিও সেক্ষেত্রে বানিয়ে দেবো আলাদা করে। তো আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে সমস্ত প্রবলেমগুলো আছে, এবং প্রচুর শেয়ার করো। আর যারা নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো। ওকে, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। আরএনএ নিয়ে আসবো নেক্সট ভিডিও, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।